আগামীর বাংলাদেশে মানুষকে ধর্মের ভিত্তিতে নয় যোগ্যতার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৭১ সালে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছে, তেমনি এখনও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে। উন্নয়ন ও অগ্রগতির জন্য ধানের শীষে ভোট চান তিনি। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। আকাশ আলমগীরের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। টাঙ্গন নদী তীরবর্তী দেশের সবচেয়ে উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার জিলা স্কুল মাঠের ধানের শীষের জনতরঙ্গ ছড়িয়ে পড়ে চারপাশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে উচ্ছ্বাসে আছড়ে পড়ে জনসমুদ্রের ঢেউ। এক সময়ের রুটির ছুরি খ্যাত এ অঞ্চলে শস্য সংরক্ষণে হিমাগার নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালুসহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয়। ঠাকুরগাঁ সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এই এলাকার মানুষ যাতে আরও ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ফ্যাসিবাদ নিজেদের স্বার্থে কাজ করেছে, মানুষের জন্য নয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এলাকার জন্য কি করব, এলাকার মানুষের জন্য আমরা কি করব, সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই পরিকল্পনা তুলে ধরার মাধ্যমেই যেই কাজগুলো করব সেই কাজগুলো করার মাধ্যমে আজ আমি ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী সমগ্র এলাকার এই বৃহত্তর এলাকার মানুষের কাছে, ভাই বোনদের কাছে, মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে। আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, ইনশাআল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকব। এ সময় দলের মহাসচিব সহ এ অঞ্চলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ভোট চাইয়ে যাচ্ছি আপনাদের কাছে, আমি কি আপনাদের সমর্থন পেতে পারি প্রিয় ভাই বোনেরা? দেশের উত্তর জনপদের এই ঠাকুরগাঁও অঞ্চলে চেয়ারম্যান তারেক রহমান, আর এই অঞ্চলের মানুষ মনে করেন তার এই আগমন উপলক্ষে ধানের শীষের দোলায় আরো একবার জনতরঙ্গের ঢেউ লাগলো এবং তারা মনে করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন তারা উপহার দিতে পারবেন এই জনপদকে। অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের অবস্থার পরিবর্তন হয়নি দাবি করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন আসলে একটি গোষ্ঠী জাতির সামনে বসন্তের কোকিলের মতো হাজির হয়। হবিগঞ্জ জেলা জামায়াত আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, জামায়াত রাজনীতিকে পেশা নয় দায়িত্ব হিসেবে নিয়েছে। নির্বাচিত হলে জামায়াত ইসলামের প্রতিনিধিরা জনগণের কাছে সম্পদের হিসাব দিবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ থেকে আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ক্যামেরায় ছিলেন সাব্বির হোসেন মার্শাল। বাংলার লন্ডন খ্যাত হজরত শাহজালাল শাহপুরাণের পুণ্যভূমি সিলেট বিভাগে সবশেষ সমাবেশে যোগ দিতে শনিবার সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আসেন জামায়াত ইসলামীর আমির। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন 8টি উপজেলার 4টি সংসদীয় এলাকার হাজারো কর্মী ও ভোটার। এ সময় তার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও জোটের প্রতীকসহ গণভোটে হায়ের পক্ষে ভোট চান জামায়াত ইসলামীর নেতারা। 12 তারিখ ভোট কেন্দ্র দখল করা, আপনারা কি করবেন? পাহারা দিতে পারবেন? প্রতিরোধ করতে পারবেন?
চক্রান্ত আর ষড়যন্ত্র করে আর দমানো যাবে না এই জাতিকে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা ভোটের মাধ্যমে, গণভোটকে ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত করি। হবিগঞ্জের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষিভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দিবে। আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকুক? যদি না চান তাইলে 12 তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ। যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবে, আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্যদিকে ভোট দেবে। এই সময় জামায়াত আমির দাবি করেন তার দলের নির্বাচিত প্রতিনিধিরা শাসক নয়, জনগণের সেবক হতে চায়। এমনকি সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবে না 11 দলীয় জোটের নির্বাচিত প্রতিনিধিরা। অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আটবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করবো না। এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয়, তাদের উপর পৈশাচিক নির্যাতন করা হয়, সেই বাংলাদেশও দেখতে চাই না। সিলেট বিভাগের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে তিনি আগামীতে ইনসাফ, ন্যায়পরায়ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ভোটারদেরকে 11 দলীয় দলের প্রতীক ও ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর দুপুরে মৌলভীবাজারে কুলাউড়ায় জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা চাঁদাবাজি, দখল ও দুর্নীতিতে নাক ডুবিয়েছে তাদের মুখে দুর্নীতি বন্ধের কথা মানায় না। এছাড়া বিভাগীয় নির্বাচনী সমাবেশে যোগ দিতে বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সিলেট। ঢাকা 14, 16 ও 18 আসনের মধ্যে 18% ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইন শৃঙ্খলার দায়িত্বে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনী। আজ রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন, ঢাকা 14, 16 ও 18 আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. ফুয়াদ মাসরুর। তিনি বলেন, ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ থাকার কথাও জানান তিনি। বলেন, অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোট কেন্দ্র চিহ্নিত করে সেই হিসেবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন একেবারেই দোরগোড়ায়, তাই শেষ মুহূর্তে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন প্রার্থীকে বেছে নিতে তারা ভুল করবেন না। সুখে দুঃখে যাকে পাশে পেয়েছেন তার পক্ষে রায় দেবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। কি দিন কি রাত, প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের ফুলঝুরি। উৎসবের আমেজ বিরাজ করছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। কক্সবাজারে বিরামহীন গণসংযোগ করছেন এক আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শেষে ভোট চান তিনি। গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠা করার দল বিএনপি। যশোর শহরে দরাটানা ভৈরব চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভা যোগ দেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, কিন্তু ভোটটা দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে দিবেন। যারা জিয়ার আদর্শ বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে ধারণ করে, তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। তারা ধানের শীষের বিপরীতে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে। সাতক্ষীরা 4 আসনের জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। কুরবানির
শাহাদাতের কথা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। থেমেনি জামায়াতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক নেতা কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। আর 3 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়ের বিপক্ষে লড়ছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। কুষ্টিয়া 4 আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ পথসভা করছেন। উপস্থিত সুধীবৃন্দ, এছাড়া জয়পুরহাট, মোংলা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, লালমনিরহাট, নওগাঁ সহ সারা দেশের প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এবারে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রার্থীদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 3 পার্বত্য জেলার দুর্গম কেন্দ্রে হেলিকপ্টার যোগে ব্যালট, নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো শুরু হয়েছে। দুপুরে রিটার্নিং অফিসারের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব ব্যালট 3 পার্বত্য জেলার কর্মকর্তাদের হস্তান্তর করা হয়। 3 জেলার নির্বাচন অফিসার ব্যালট পেপার বুঝে নিয়ে কড়া পুলিশি পাহারায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি বলেন, আজকে থেকে কেন্দ্রে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো কেন্দ্রে পাঠানো হবে। এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে 2 দিনের কর্মবিরতির পর কাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনালের শ্রমিক কর্মচারীরা। সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে নৌপরিবহন উপদেষ্টার সাথে শ্রমিক কর্মচারীদের বৈঠকের পর 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। এতে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে। জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এই 2 দিনে স্বাভাবিক দিনের তুলনায় বেশি পণ্য খালাস করা হয়েছে। রাজধানীর ভাসানটেক এলাকায় মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ডাক্তার জোবায়দা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ভাসানটেক এলাকার বিআরবি মাঠে স্থাপিত মেডিকেল ক্যাম্পে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এছাড়া ভাসানটেক বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 6 পরিবারের শিশুসহ 19 জনকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী। এরপর জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে মহাখালী টিএনটি মহিলা কলেজে শিশু কিশোরদের মাঝে বই বিতরণ করেন ডাক্তার জোবায়দা রহমান। এদিকে দুপুরে ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি। গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। নির্বাচন নিয়ে চাপে নেই কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। রংপুরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ কাজ করতেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সকল রিটার্নিং অফিসার, স্ট্যান্ড রিটার্নিং অফিসার, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের আনসার সবাই এখন কমিটেড জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা বলেন, ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ ও হাদি হত্যার বিচার দাবি জানান তারা। একই দাবিতে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপি ও জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির ফুলঝুরি থাকলেও সেগুলো কতদিনে বাস্তবায়ন হবে এবং তাতে কিভাবে ইতিবাচক পরিবর্তন আসবে তা স্পষ্ট করা হয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইশতেহার বাস্তবায়নে কাজ না করলে রাজনৈতিক দলগুলো থেকে জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মীবৃন্দ মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 41 দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরে জামায়াতে ইসলামের ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঘটা করে নির্বাচনী ইশতেহার ঘোষণার রেওয়াজ বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আছে। তবে
সরকারে যেতে পারলে সেসব প্রতিশ্রুতির কে কতটা পূরণ করলো সেই খতিয়ান দলগুলো দেয় না। জবাবদিহিতার এই রীতি চালু করা উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে ক্ষমতায় গেলে সে কিভাবে সরকারটা চালাবে, হ্যাঁ, সেই ধরনের উপকল্প থাকে এবং এগুলো ম্যাক্সিমামই হলো কমিটমেন্ট, মানে ফুল অফ কমিটমেন্টগুলো তখনই এগুলো গুরুত্ব বহন করে যখন এগুলো বাস্তবে রূপ লাভ করবে। এটা জাস্ট একটা অর্নামেন্টের মতো, যদিও পলিটিক্যাল পার্টিগুলো এটা করে ট্র্যাডিশনালি এবং তারা দাবি করে তারা এটা বাস্তবায়ন করেছে বা একটা অংশ তারা বাস্তবায়ন করেছে, কিন্তু আবার যারা এটা নিয়ে কাজ করে মনিটরিং করে তারা বলে বাস্তবায়ন হয় নাই, এরকম একটা গ্যাপ আছে। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ সহ স্বাস্থ্য, শিক্ষা, খাল খনন, ডিজিটাল অর্থনীতি সহ নানা প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে জামায়াত শাসন ব্যবস্থার মৌলিক সংস্কারের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অনুদান ও সেবার পরিসর বাড়ানোর কথা বলেছে ইশতেহারে। এত কিছুর মধ্যে আগামীতে ক্ষমতায় যারা আসবে, দুর্নীতি প্রতিরোধে তারা কি ভূমিকা রাখবে সেটি মুখ্য হয়ে উঠে আসবে বলে মনে করেন তারা। দেশের অর্থনীতিকে আগায় নিতে হলে দুর্নীতিকে রোধ করতে না পারলে অর্থনীতি তো অগ্রসর হবে না। বিএনপি তার ইশতেহারে দুর্নীতির বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছে, জামাতও দিয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে দুর্নীতিটাকে কিভাবে ঠেকাবে। এটা নিয়ে ব্যাপক ভিত্তিক প্রচারণা করা, যাতে করে তৃণমূল পর্যায় পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের সকল ভোটার জানতে পারে কোন দলের ইশতেহারে কি লেখা আছে। এটা খুব ইম্পর্টেন্ট এবং ওই জিনিসটা দেখেই যাতে করে ভোটাররা সিদ্ধান্ত নেয় তারা কাকে ভোট দেবে, এরকম একটা কালচার প্র্যাকটিস থাকা উচিত। নির্বাচনী ইশতেহারকে রীতি বা প্রথা না বানিয়ে কথা ও কাজে তা প্রমাণ করার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 17, ঢাকা 15 ও ঢাকা 11 আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি এই তিনটি রাজনৈতিক দলের প্রধানরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন। এছাড়া ঢাকা 13 আসনেও দুই দলের প্রধানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। ঢাকার এই 4টি আসনের গবেষণা সংস্থা সোচ্চার পরিচালিত নির্বাচনী জরিপের ফলে এমন তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি শিব্বির আহমদ এই ফল বিশ্লেষণ করেন। জরিপে দেখা যায় 42% মানুষ মনে করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আর 34% মতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এই আসনগুলোতে এর আগে কখনো ভোট দেয়নি এমন 39% ভোটার জামায়াত জোট আর 32% বিএনপি জোটকে ভোট দেওয়ার কথা বলেছেন। চলতি বছরের 30 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত 2000-এর অধিক ভোটারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই জরিপ চালানো হয়। এর মধ্যে 53% পুরুষ ও 46% নারী ভোটার জরিপে অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে না নিলেও প্রতিষ্ঠানগুলোর প্রধানদের তৎপরতায় অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে, এমনটা জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এই সময়ে টাকার মান কমেনি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মূল্যস্ফীতি স্থিতিশীল হয়েছে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাংকগুলোর ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া টাকা পাচারও ঠেকানো গেছে। তবে আগামীর সরকার যেন নতুন কোনো ব্যাংকের অনুমতি না দেয় সেই বিষয়ে আহ্বান জানিয়ে গোলাম মোয়াজ্জেম বলেন, অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত যেসব কর্মকর্তা সাফল্য দেখিয়েছেন তাদের যেন স্বপদে বহাল রাখা হয়।